প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছি পাবলিক ফিন্যান্স। পাবলিক ফিন্যান্সের আমরা পড়ছিলাম বার্ডেন অফ ট্যাক্সেশন চ্যাপ্টারটি। আজও আমরা এই চ্যাপ্টারই আরও কয়েকটি টপিক সম্পর্কে জানব। সেই টপিকগুলো হলো মনিটারি অ্যান্ড রিয়েল বার্ডেন অফ ট্যাক্স, এক্সেস বার্ডেন অফ ট্যাক্স এবং মেজারমেন্ট অফ এক্সেস বার্ডেন অফ ট্যাক্স। তো চলো প্রথমেই আমরা জানি মনিটারি অ্যান্ড রিয়েল বার্ডেন অফ ট্যাক্স সম্পর্কে। কর আরোপ করলে অর্থনীতিতে ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের উপর তার অবশ্যই প্রতিক্রিয়া পড়বে। রাষ্ট্র যখন কোনো কর আরোপ করে তখন করদাতাকে সেই করটি পরিশোধ করতে হয় এবং সেই কর পরিশোধ করতে বাধ্য। কর পরিশোধ করতে গিয়ে ব্যক্তিকে কিছু ব্যয় করতে হয়। আবার দেখা যায় যে কর আরোপ করার ফলে ব্যক্তির আয়, উৎপাদন, নিয়োগ, সঞ্চয়, বিনিয়োগ, ভোগ ইত্যাদি বিষয়ের উপরও প্রভাব পড়ে। সুতরাং বলা যায় যে করের একটি প্রভাব রয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কর প্রদানের বিপরীতে একজন করদাতাকে যে ত্যাগ ও ক্ষতি স্বীকার করতে হয় তাকেই বলা হয় করের বোঝা বা ভার। অর্থাৎ কর দেওয়ার ফলে দেখা যায় যে একজন যিনি করদাতা তাকে কিছু আর্থিক এবং অন্যান্য ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটাকে আমরা বলছি করের বোঝা বা ভার। এই করের বোঝা বা ভারকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে করের আর্থিক বোঝা বা ভার, মনিটারি বার্ডেন অফ ট্যাক্স, এবং আরেকটি হচ্ছে করের প্রকৃত বোঝা বা ভার, রিয়েল বার্ডেন অফ ট্যাক্স। আমরা এগুলো সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে আসছে যেটা আমাদের মনিটারি বার্ডেন অফ ট্যাক্স বা করের আর্থিক ভার। করের এই যে আর্থিক ভার, সেটা হচ্ছে করদাতার কর পরিশোধের জন্য অর্থের মানদণ্ডে যে ব্যয় হয় বা ত্যাগ স্বীকার করে তাকে করের আর্থিক ভার বলে। অর্থাৎ একজন ব্যক্তি যখন তার উপরে কর আরোপ করা হয়, করটি তিনি পরিশোধ করেন টাকার মাধ্যমে। সুতরাং এই কর পরিশোধ করতে গিয়ে তিনি যত পরিমাণ টাকাটি দেন সেটিকেই বলা হচ্ছে করের আর্থিক ভার। করের নগদ টাকা যেটি দেওয়া হয় সেটিকে আমরা বলছি করের আর্থিক ভার। করের এই আর্থিক ভারকেও আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রত্যক্ষ আর্থিক ভার এবং আরেকটি হচ্ছে পরোক্ষ আর্থিক ভার। তো প্রথমত চলো আমরা জানি যে প্রত্যক্ষ আর্থিক ভারটি কি। রাষ্ট্র কোনো ব্যক্তির উপর কর আরোপ করলে তখন সে কর শুধুমাত্র করের টাকা পরিশোধ করার জন্য যে ভার বহন করে তাকে করের প্রত্যক্ষ আর্থিক ভার বলে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি উপরে কর আরোপ করা হলো 500 টাকা। এই 500 টাকা যখন সে কর পরিশোধ করবে সেটিকে আমরা বলবো করের প্রত্যক্ষ আর্থিক ভার। এরপরে আমরা জানবো সেটি হচ্ছে পরোক্ষ আর্থিক ভার। সরকারকে কর পরিশোধ করতে গিয়ে পরিশোধিত কর ছাড়াও কর প্রদানে অন্যান্য আনুষঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত থাকে। এর ফলে যে ভার বহন করতে হয় তাকেই বলা হয় করের পরোক্ষ আর্থিক ভার। অর্থাৎ একজন ব্যক্তি যখন সরকারকে কর প্রদান করতে যায় তখন দেখা যায় যে করের যে অর্থটা দিচ্ছে সেটির যে একটি ব্যয়, এছাড়াও আরো কিছু আনুষঙ্গিক ব্যয়ও এর সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এই যে আনুষঙ্গিক ব্যয়গুলো আছে সেটিকে আমরা বলছি করের পরোক্ষ আর্থিক ভার। এই ব্যয়ে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকে সেগুলো হচ্ছে আয়কর বিবরণী প্রস্তুত ব্যয়। অর্থাৎ যদি এই করটি আয়ের উপরে নির্ধারণ করা হয়, সেখানে আমি যে আয়করটি দিব তাহলে সেটির জন্য একটি বিবরণী তৈরি করতে হবে। অর্থাৎ আমি কোন উৎস থেকে কত টাকা আয় করলাম, সেটা থেকে আমার আয়কর কত হচ্ছে, এগুলো বের করে একটি বিবরণী প্রস্তুত করতে হবে এবং এটি করার জন্য একটি ব্যয় এখানে করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে কর আইনজীবীর ফি। আমি যদি কোনো
আয়কর আইনজীবীর কাছে যাই, তার কাছ থেকে পরামর্শ নিই এবং সেই জন্য তাকে কিন্তু আমাকে ফি দিতে হবে। তৃতীয়ত হচ্ছে ব্যাংকের কমিশন। পে ট্রাক বা চালান করতে হলে সেখানে আমাদেরকে ব্যাংকেও কিছু কমিশন বাবদ অর্থ ব্যয় করতে হবে। এবং কর অফিসের যাতায়াত ও সময় ব্যয়। আমি যে করটি দিব সেটি দেওয়ার জন্য আমাকে কর অফিসে যেতে হবে, এর জন্য যাতায়াত বাবদ আমার একটি ব্যয় হবে। এছাড়া আমি কর প্রস্তুত করা, তারপরে কর দিতে যাওয়া ইত্যাদির জন্য আমার কিছু সময় ব্যয় হবে। এই সময়েরও কিন্তু একটি মূল্য আছে, এটিও এখানে অন্তর্ভুক্ত হবে। এছাড়া আরো কিছু অন্যান্য ব্যয় থাকে। এই সব কিছুই কিন্তু এই পরোক্ষ আর্থিক ভারের অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ এই যে আয়কর বিবরণী প্রস্তুত, কর আইনজীবীর ফি, ব্যাংকের কমিশন, কর অফিসে যাতায়াত সময় এবং অন্যান্য ব্যয়, এই যে প্রত্যেকটি ব্যয়, এই প্রত্যেকটি ব্যয় অন্তর্ভুক্ত হবে হচ্ছে আমাদের পরোক্ষ আর্থিক ভারের ভিতরে। তাহলে আমরা বললাম যে সরকারকে কর পরিশোধ করতে গিয়ে পরিশোধিত কর ছাড়াও কর প্রদানে অন্যান্য আনুষঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত থাকে এবং এর ফলে যে ভার বা ক্ষতি করদাতা বহন করে তাই হচ্ছে করের পরোক্ষ আর্থিক ভার। তাহলে এখন আমরা বলতে পারি যে করের যে আর্থিক ভার তার ভিতরে অন্তর্ভুক্ত থাকে পরিশোধিত কর প্লাস আয়কর বিবরণী প্রস্তুত ব্যয় প্লাস কর আইনজীবীর ফি প্লাস ব্যাংকের কমিশন প্লাস কর অফিসের যাতায়াত সময় ব্যয় প্লাস অন্যান্য ব্যয়। এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের করের আর্থিক ভার। একটি উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমরা এটা নিশ্চয়ই আরো ভালোভাবে বুঝতে পারবে। মনে করি যে একজন ব্যক্তির আয় হচ্ছে বছরে 6 লাখ টাকা, তার এখানে 10% হারে তার উপর কর আরোপ করা হলো, তাহলে তার বাৎসরিক কর হচ্ছে 60,000 টাকা। এখন তার পরিশোধিত করের পরিমাণ হচ্ছে হলো 60,000 টাকা। অর্থাৎ এটি হচ্ছে করের প্রত্যক্ষ আর্থিক ভার। তারপরে এই যে আয়কর বিবরণী আছে সেটি প্রস্তুত করতে তার খরচ হলো 1,000 টাকা, কর আইনজীবীকে ফি দিতে হলো 600 টাকা, ব্যাংকের কমিশন আমরা ধরলাম 2,000 টাকা, কর অফিসে যাতায়াত এবং সময় ব্যয়ের জন্য আমরা ধরলাম 300 টাকা এবং অন্যান্য ব্যয় ধরলাম আরো 200 টাকা। তাহলে তার এই বাবদ যে ব্যয়গুলো হলো অর্থাৎ করের যে পরোক্ষ আর্থিক ভার সেটি হলো আমাদের 4100 টাকা। তাহলে আমার পরিশোধিত করের পরিমাণ ছিল 60,000 টাকা আর এখানে এই সমস্ত ব্যয় মিলে হলো আমার 4100 টাকা। তাহলে সেই লোকের করের আর্থিক ভার হলো আমাদের 64,100 টাকা। এই তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে কর প্রদান করতে গিয়ে একজন ব্যক্তি আর্থিকভাবে যে অর্থটুকু পরিশোধ দিয়ে থাকেন সেটি তার পরিশোধিত কর এবং অন্যান্য ব্যয়, এর সমন্বিত অবস্থাটাকে আমরা বলছি করের আর্থিক ভার। এরপরে আমরা যেটা জানবো সেটি হচ্ছে আমাদের রিয়েল বার্ডেন অফ ট্যাক্স বা করের প্রকৃত ভার। করদাতা কর পরিশোধের জন্য কল্যাণ তথা উপযোগ কিংবা সুযোগ সুবিধার মানদণ্ডে প্রকৃত অর্থে যে ত্যাগ স্বীকার করে তাকে করের প্রকৃত বোঝা বলে বা ভার বলে। তাহলে এখানে দেখো আমরা যে জিনিসটা বলছি যে একজন ব্যক্তি যখন কর প্রদান করেন তখন যে অর্থটা তিনি দেন সেই অর্থ দিয়ে কিন্তু তিনি কিছু নিজের জন্য বা পরিবারের জন্য কিছু উপযোগ গ্রহণ করতে পারতেন কিংবা তার কল্যাণ হতো বা কিছু সুযোগ সুবিধা তিনি সেটি দিয়ে ক্রয় করতে পারতেন। কিন্তু কর দেওয়ার ফলে তিনি এই জিনিসগুলো করতে পারছেন না। অর্থাৎ করদাতা সরকারকে টাকার অঙ্কে যে কর পরিশোধ করে যদি তা না করত তাহলে কিন্তু সে অনেক দ্রব্য সেবা ভোগের মাধ্যমে নিজের এবং পরিবারের উপযোগ এবং কল্যাণ বাড়াতে পারত। কিন্তু সরকারকে কর প্রদানের কারণে করদাতা তার নিজের ও পরিবারের সদস্যদের বাড়তি কল্যাণ বা উপযোগ প্রাপ্তি থেকে বঞ্চিত করে। এছাড়া আমরা বলেছি যে এই কর পরিশোধ করতে গিয়ে করের হিসাব নিকাশ, কর অফিস ও ব্যাংকে যাতায়াত, এর পিছনে সময় এবং শ্রম দুটোই ব্যয় হয়। এই সময় এবং শ্রম এই দুটো প্রকৃত বোঝার অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে যে করদাতা যদি এই যে সময়টা এবং এখানে ব্যয় করলো, শ্রম ব্যয় করলো, সেটা যদি অন্য কোনো কাজে ব্যয় করতো তাহলে কিন্তু তার এবং নিজের পরিবারেরও কল্যাণ উপযোগ বাড়াতে সক্ষম হতো। কিন্তু কর পরিশোধ করতে গিয়ে সেই কল্যাণ লাভের সুযোগ ত্যাগ করে। সুতরাং আমরা এভাবেও বলতে পারি যে করদাতাকে কর প্রদানের বিপরীতে যে ক্রয়যোগ্য পণ্য ও সেবার কল্যাণ এবং সময় ও শ্রম ব্যয় সহ
অন্যান্য সুযোগ সুবিধা ত্যাগ করতে হয়, তাই হচ্ছে করের প্রকৃত ভার। অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানে যে কর প্রদান করতে গিয়ে একজন ব্যক্তি যে অর্থটা দেয় সেই অর্থ দিয়ে আসলে যে সে সুযোগ সুবিধাগুলো পেতে পারতো, কিন্তু কর প্রদানের ফলে সেই যে কল্যাণ উপযোগ বা সুযোগ সুবিধা পাচ্ছে না, এর জন্য যে ভার বা বোঝা একজন করদাতা বহন করে সেটাকেই বলা হয় করের প্রকৃত ভার। সুতরাং আমরা এর ফলে আরো দেখি যে এই কর আরোপের ফলে ব্যক্তির ভোগ, উৎপাদন, সঞ্চয়, কর্মস্পৃহা যে পরিমাণ হ্রাস পায় সেটিও হলো করের প্রকৃত ভার বা বোঝা, এবং এর ফলে ব্যক্তির ভোগ, উৎপাদন, সঞ্চয় এবং কর্মস্পৃহাও যে পরিমাণ কমে যায় সেটিকেও আমরা বলছি করের প্রকৃত ভার। সুতরাং আমরা বলতে পারি যে করের প্রকৃত ভার হচ্ছে প্রদেয় করের বিপরীতে ত্যাগকৃত বর্তমান ও ভবিষ্যতে ক্রয়যোগ্য দ্রব্য এবং কল্যাণ প্লাস সময় প্লাস শ্রমব্যয়। তাহলে করের প্রকৃত ভারটা কি? যে আমি যদি মনে করি যে টাকা আমি কর দিচ্ছি সেই টাকা দিয়ে আমি এই সমস্ত জিনিস ভোগ করতে পারতাম, এটি আমি ত্যাগ করছি, এটি হচ্ছে আমার করের প্রকৃত ভার। কিংবা যে সময়টা আমি কর প্রদানের জন্য ব্যয় করছি সেই সময় আমি যদি অন্য একটি কিছু করতাম আমার পরিবারের বা আমার উপযোগ বৃদ্ধি পেত, সেটিও আমি ত্যাগ করছি, এটিও করের প্রকৃত ভার। কিংবা এই করের পিছনে আমি যে শ্রমটা ব্যয় করছি সেই শ্রম দিয়ে যদি আমি অন্য কিছু করতাম তাহলে আমার উপযোগ, কল্যাণ, সুবিধা বৃদ্ধি পেত, কিন্তু আমি এটি করের জন্য ত্যাগ করলাম। এগুলোই সবকিছুই হচ্ছে করের প্রকৃত ভার বলে গণ্য হয়। অর্থাৎ আমরা তাহলে যদি বলি যে আর্থিক ভার যেটি করের ছিল সেটি হচ্ছে যে কর পরিশোধের কারণে করদাতাকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তাকে বলা হচ্ছিল করের আর্থিক ভার বা বোঝা। আর কর প্রদানের বিপরীতে ক্রয়যোগ্য পণ্য ও সেবার কল্যাণ, উপযোগ, সময় ও শ্রম ব্যয় সহ যাবতীয় ত্যাগ স্বীকার করাকে আমরা বলেছি করের প্রকৃত বোঝা বা ভার। আমরা যখন করের আর্থিক বোঝা পরিমাপ করেছি তখন কিন্তু আমরা সেটি অর্থের মাধ্যমে পরিমাপ করেছি, আর করের প্রকৃত বোঝা পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি যে সুযোগ সুবিধা এবং কল্যাণ বা উপযোগ এটি আমরা কতটুকু ত্যাগ করলাম এই পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা অবশ্যই এতক্ষণে করের প্রকৃত বোঝা এবং আর্থিক বোঝা এ দুটো সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা যেটা জানবো সেটি হচ্ছে এক্সেস বার্ডেন অফ ট্যাক্স বা করের অতিরিক্ত বোঝা। আমরা বলেছি যে একজন করদাতা যখন কর দেন তখন প্রদেয় করের বিপরীতে যে আর্থিক ও প্রকৃত ক্ষতি স্বীকার করে নেয় তাকে করের বোঝা বলে। যে কোনো পরিমাণ করের বিপরীতে, সেটা আমরা প্রত্যক্ষ করই বলি বা পরোক্ষ করই বলি, করদাতা কোনো না কোনোভাবে করের ভার বহন করে। মানে যে করেই দেখ না কেন করদাতাকে কিছু না কিছু করের ভার বহন করতেই হয়, তবে স্বাভাবিকভাবে যতটুকু ক্ষতি বা ভার সৃষ্টি হবার কথা তার চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হলে তাকে করের অতিরিক্ত ভার বলে। তাহলে আমরা করের অতিরিক্ত ভার বলতে যে জিনিসটা বুঝছি সেটি হচ্ছে যে কর দিলে আমরা অবশ্যই কিছু কর ভার বহন করবই, কিন্তু স্বাভাবিকভাবে যতটুকু কর ভার বহন করার কথা যদি কোনো কারণে তার চেয়ে বেশি আমরা ক্ষতির সম্মুখীন হই তাহলে সেটিকে আমরা বলছি করের অতিরিক্ত বোঝা বা ভার। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে স্বাভাবিক নিয়মে যে বোঝা বহন করার কথা যদি প্রকৃতপক্ষে তার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করা হয় তবে সেটিকে আমরা বলি করের অতিরিক্ত বোঝা বা ভার। তাহলে বলতে পারি যে প্রদেয় করের বিপরীতে স্বাভাবিক নিয়মে করদাতা যে ক্ষতির সম্মুখীন হয় প্রকৃতপক্ষে ক্ষতির পরিমাণ তার চেয়ে বেশি হলে তাকে করের অতিরিক্ত ভার বলে। এটি হচ্ছে আমাদের করের আমরা যেটা হলাম এক্সেস বার্ডেন অফ ট্যাক্স। অর্থাৎ কর দিলে তার কিছু বোঝা বা ভার থাকবে, সেটি হচ্ছে স্বাভাবিক। এই স্বাভাবিকের অতিরিক্ত যদি কোনো বোঝা অনুভূত হয় সেটিকে আমরা বলবো এক্সেস বার্ডেন অফ ট্যাক্স। এক্সেস বার্ডেন অফ ট্যাক্স আছে কিনা সেগুলো আমরা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করে বের করতে পারি। এক, ভোক্তা বা করদাতার কল্যাণ বা উপযোগ। যদি কোনো ভোক্তা বা করদাতার কল্যাণ বা উপযোগ বেশি হ্রাস পায়, যতটুকু করের এগেনস্টে হওয়ার কথা তার থেকে বেশি, তাহলে আমরা বুঝবো যে সেখানে করের অতিরিক্ত বোঝা আছে। কর আরোপ করার ফলে যদি উৎপাদনের পরিমাণ বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় তাহলেও আমরা সেখানে বলবো করের অতিরিক্ত বোঝা আছে। ভোক্তার উদ্বৃত্ত যদি হ্রাস পায় সেখানে আমরা দেখতে পারি। আরেকটি হচ্ছে মৃতভার ক্ষতি যদি দেখা দেয় তাহলেও আমরা বলবো যে সেখানে করের অতিরিক্ত
ভার দেখা দিয়েছে। এখন আমরা দেখি যে কিভাবে আমরা করের অতিরিক্ত ভার পরিমাপ করতে পারি। প্রথমে আমরা যেটি দেখব যে কল্যাণের ভিত্তিতে অতিরিক্ত করের অতিরিক্ত ভার পরিমাপ করা। আমরা বলতে পারি যে কর পরিশোধ করার ফলে ভোক্তার উপযোগ বা কল্যাণ হ্রাস পায়। এই কল্যাণের ভিত্তিতে আমরা করের অতিরিক্ত বোঝা পরিমাপ করতে পারি। যে কোনো ধরনের কর, সেটি প্রত্যক্ষই হোক বা পরোক্ষই হোক, আরোপ করা হলে সেটি পরিশোধ করে করদাতা দেখা যায় যে আর্থিক এবং প্রকৃত ক্ষতির সম্মুখীন হয়। এর ফলে ভোক্তার উপযোগ বা কল্যাণ হ্রাস পায়। তবে দেখা যায় যে সব ক্ষেত্রে সব করের বোঝা সমান নয়। প্রত্যক্ষ কর আরোপের ফলে ভোক্তার কল্যাণ যতখানি হ্রাস পায়, সে তুলনায় দেখা যায় যে সমপরিমাণ পরোক্ষ কর যদি আরোপ করা হয় তাহলে ভোক্তার কল্যাণ আরো অতিরিক্ত বা অধিক হারে হ্রাস পায়। অর্থাৎ প্রত্যক্ষ করের চেয়ে করদাতার জন্য পরোক্ষ কর অতিরিক্ত বোঝা সৃষ্টি করে। তো সেটি আমরা এখন দেখি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। আমরা এখানে ভূমি অক্ষে এক্স পণ্য এবং লম্ব অক্ষে ওয়াই পণ্য দেখিয়েছি। এবি হচ্ছে আমাদের প্রাথমিক বাজেট রেখা এবং IC1 হচ্ছে আমাদের প্রাথমিক নিরপেক্ষ রেখা, এবং আমাদের এবি বাজেট রেখা এবং IC1 নিরপেক্ষ রেখা পরস্পর স্পর্শের মাধ্যমে এম বিন্দুতে ভারসাম্য অর্জন করলো। এখন যদি আমরা মনে করি যে সরকার ভোক্তার আয়ের উপর আয়কর বসিয়েছে, আমরা জানি যে আয়কর হচ্ছে একটা প্রত্যক্ষ ধরনের কর, এবং এই আয়কর আরোপ করার ফলে দেখা যাবে যে আমাদের যে এবি বাজেট রেখা আছে সেটি সমান্তরালভাবে বাম দিকে স্থান পরিবর্তন করে ডিই রেখা হয়ে যাবে, এবং ডিই রেখার উপরে আমরা দেখতে পাচ্ছি যে IC2 নিরপেক্ষ রেখা এবং ডিই বাজেট রেখা দুটি পরস্পর এন বিন্দুতে স্পর্শ করেছে এবং এন বিন্দুতে তারা ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে এখানে দেখো, যখনই আমাদের প্রত্যক্ষ কর আরোপ করা হলো তাহলে আমরা ভোক্তা IC1 নিরপেক্ষ রেখা থেকে IC2 নিরপেক্ষ রেখায় নিচে নেমে গেল, অর্থাৎ এম বিন্দু থেকে তার ভারসাম্য নেমে গেল এন বিন্দুতে। এবং আমরা জানি যে এই যে উপরের নিরপেক্ষ রেখা নিচের নিরপেক্ষ রেখা থেকে অধিক তৃপ্তিদায়ক, সেই থেকে আমরা বলতে পারি যে এখানে অবশ্যই ভোক্তার কল্যাণ হ্রাস পেল, অর্থাৎ সে এম থেকে এন এ শিফট করাতে আয়কর আরোপ করার ফলে তার কল্যাণ হ্রাস পেয়েছে। এখন যদি আমরা মনে করি যে অন্যদিকে সরকার এক্স দ্রব্যের উপর মূল্য কর আরোপ করলো, এখন এক্স দ্রব্যের উপর মূল্যের কর আরোপ করার ফলে, অর্থাৎ এটি কোন ধরনের কর, এটি হচ্ছে আমাদের পরোক্ষ কর। তাহলে দেখা যাবে যে এক্স দ্রব্যের উপর পরোক্ষ কর আরোপ করায় পরোক্ষ করের ক্রয় ক্ষমতা এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা আমাদের কমে যাবে, এবং এর ফলে দেখা যাবে যে আমাদের নতুন বাজেট রেখাটি হবে AC, এবং এই AC রেখায় আমরা দেখতে পাবো যে IC3 নিরপেক্ষ রেখা যেটি আছে সেটি AC বাজেট রেখার সঙ্গে পি বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে কর আরোপের পূর্বে যেখানে ভারসাম্য ছিল এম বিন্দুতে, পরোক্ষ কর আরোপ করার ফলে সেটি নেমে এসে হয়েছে পি বিন্দুতে, অর্থাৎ এখানেও কিন্তু ভোক্তার কল্যাণ হ্রাস পেয়েছে। এখন আমি যদি প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর দুটির একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর দুই ধরনের কর আরোপ করার ফলেই কিন্তু ভোক্তার কল্যাণ হ্রাস পায়। প্রত্যক্ষ কর আরোপ করার ফলে আমরা দেখলাম এম থেকে এন বিন্দুতে গিয়েছে, আর পরোক্ষ কর আরোপ করার ফলে আমরা দেখতে পাচ্ছি এম থেকে পি বিন্দুতে গিয়েছে। সুতরাং দুই ক্ষেত্রেই ভোক্তার কল্যাণ হ্রাস পেয়েছে। সুতরাং এখানে বোঝা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি এখন সমপরিমাণ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে এই তুলনাটি করে দেখি তাহলে দেখবো যে সমপরিমাণ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর আরোপের ফলে সমপরিমাণ প্রত্যক্ষ করে ভোক্তার কল্যাণ যতটুকু হ্রাস পেয়েছে, কিন্তু পরোক্ষ কর আরোপ করায় সেই কল্যাণ কিন্তু আরো অধিকতর হ্রাস পেয়েছে। অর্থাৎ প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ করের ক্ষেত্রে ভোক্তাকে যে বাড়তি কল্যাণ বা উপযোগ ত্যাগ করতে হয়েছে সেটি আমরা পরোক্ষ করের অতিরিক্ত বোঝা বলে বিবেচিত করছি। অর্থাৎ আমরা এখানে সিদ্ধান্তে আসতে পারি যে সমপরিমাণ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আরোপ করার ফলে পরোক্ষ করের ক্ষেত্রে ভোক্তার কল্যাণ অতিরিক্ত হ্রাস পায়। তাহলে আমরা কল্যাণের ভিত্তিতে এভাবে করের অতিরিক্ত ভার পরিমাপ করতে পারি। এরপর আমরা
যেভাবে করের পরিমাপটি দেখব সেটা হচ্ছে মৃতভার ক্ষতি বা ডেড ওয়েট লসের সাহায্যে কিভাবে আমরা করের বোঝাটি পরিমাপ করতে পারি, অতিরিক্ত বোঝাটি দেখা যায়। আমরা দেখতে পাবো যে কর আরোপ করার ফলে ভোক্তা এবং উৎপাদক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেখা যায় যে কর আরোপের ফলে ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পায়, আবার অন্যদিকে উৎপাদকের উদ্বৃত্ত হ্রাস পায়। করের প্রভাবে এই যে ভোক্তা এবং উৎপাদক দুইজনেরই যে অতিরিক্ত উদ্বৃত্ত একসাথে হ্রাস পায় সেটাকে আমরা বলছি যে করের মৃতভার ক্ষতি বা করের অতিরিক্ত বোঝা, যেটাকে আমরা করের অতিরিক্ত বোঝা হিসেবে বিবেচিত করি। কিভাবে আমরা এটা পরিমাপ করতে পারি চলো দেখি। এখানে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি আমরা প্রাইস। ডি হচ্ছে আমাদের চাহিদা রেখা এবং এস হচ্ছে আমাদের যোগান রেখা। ডি চাহিদা রেখা এবং এস যোগান রেখা দুটি আছে এখানে। এখন আমরা একটু জানি যে এ দুটো আমাদের রেখা যে বিন্দুতে কাট করলো বা ভারসাম্য অর্জন করলো সেই বিন্দুটি হচ্ছে আমাদের বি বিন্দু। বি বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উৎপাদন পরিমাণ নির্ধারিত হয়েছে 5 একক এবং দাম নির্ধারিত হয়েছে 200 টাকা। এখন দেখো যে এখানে আমরা একটা কথা বলেছি যে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত। তো ভোক্তার উদ্বৃত্ত বলতে আমরা কি বুঝি, যে একজন ভোক্তা একটি দ্রব্য প্রয়োগ করার জন্য যে পরিমাণ দাম দিতে চায় আর প্রকৃত পক্ষে যে দামটি দেয়, এই দুইয়ের মাঝখানে যে পার্থক্য সেটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। তাহলে আমরা এই ডিমান্ড কার্ভ অনুযায়ী দেখতে পারি যে এই ভোক্তাটি 250 টাকা পর্যন্ত দিতে চেয়েছিল, কিন্তু সে বাজারের ভারসাম্য দাম অনুযায়ী সে 200 টাকায় দ্রব্যটি নিতে পারছে। তাহলে এই যে এরিয়াটি আমরা দেখতে পাচ্ছি এই সবটুকুই হচ্ছে আমাদের ভোক্তার উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস। আর তাহলে উৎপাদকের উদ্বৃত্তটি কোনটুকু? এখানে আমরা সাপ্লাই কার্ভ থেকে দেখতে পাচ্ছি যে উৎপাদক সর্বনিম্ন 150 টাকা দামে পর্যন্ত দ্রব্যটি বিক্রি করতে রাজি ছিল, কিন্তু সে বাজারে ভারসাম্য দাম অনুযায়ী 200 টাকায় দ্রব্যটি বিক্রয় করতে পারছে। তাহলে এই যে আমার এরিয়াটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ হচ্ছে আমার উৎপাদকের উদ্বৃত্ত এলাকা। এই অবস্থায় মনে করি আমাদের ট্যাক্স আরোপ করা হলো। ট্যাক্স আরোপ করার ফলে আমাদের যে যোগান রেখাটি আছে সেটি শিফট করে এস টি হয়ে গেল। তো আমরা মনে করি যে আমাদের 20 টাকা কর আরোপ করা হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন যোগান রেখা এবং পূর্ববর্তী চাহিদা রেখা নতুন একটি বিন্দুতে ছেদ করেছে এবং এর ফলে এই বিন্দুটি হচ্ছে এ এবং এর ফলে উৎপাদনের পরিমাণ কমে দাঁড়িয়েছে হলো আমাদের 4 একক এবং দাম বৃদ্ধি পেয়ে সেটি হয়েছে 210 টাকা। তাহলে এখন দেখো যে আমরা নতুন যে ভারসাম্য বিন্দুটি পেলাম, অর্থাৎ সেই অনুযায়ী আমাদের দ্রব্যের দাম কর আরোপ করার ফলে দ্রব্যের দাম বেড়ে হলো 210 টাকা আর উৎপাদনের পরিমাণ কমে হলো 4 একক। এখন এই যে অবস্থাটি আমরা পাচ্ছি এখানে যে অংশটি আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে এরিয়াটি, এই অংশটিতে হচ্ছে যে আমাদের যিনি ভোক্তা আছেন তিনি এই ট্যাক্সটু দিচ্ছেন। এখানে যে এই ডিস্টেন্সটুকু আছে সেটা হচ্ছে করের আমাদের 20 এককের ডিস্টেন্স। এখন আমরা দেখি যে আমাদের যিনি উৎপাদক আছেন তিনি কত পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদক যিনি আছেন তিনি পাচ্ছেন হলো আমাদের 190 টাকা, অর্থাৎ এইখানে কর 200 টাকা দাম বাজার দাম নির্ধারিত হয়েছিল এবং কর আরোপ করা হয়েছে হলো 20 টাকা। তার মাঝখান থেকে ভোক্তা দিচ্ছে হলো 210 টাকা, অর্থাৎ তিনি দিচ্ছে 10 টাকা। তাহলে আমরা যদি 210 থেকে 20 বিয়োগ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 190 টাকা। তাহলে এইটি পাচ্ছেন হলো আমাদের উৎপাদনকারী। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কর আরোপের পূর্বে ভোক্তার উদ্বৃত্ত ছিল আমাদের, আমরা বলেছিলাম যে এই পুরো এরিয়াটা, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশটুকু এইটুকু হচ্ছে ভোক্তা যেটুকু ট্যাক্স দিচ্ছে সেই এলাকা, সুতরাং ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পেয়ে এখন আমাদের এই এলাকায় সেটি সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আবার
উৎপাদনকারী যিনি আছে, যেহেতু এখানে আমাদের বললাম যে আমাদের কর আরোপ করা হয়েছে 20 টাকা, সেখান থেকে ভোক্তা দিচ্ছেন 10 টাকা আর বাকি 10 টাকা দিতে হচ্ছে উৎপাদকে, সুতরাং উৎপাদক এখানে পাচ্ছেন 190 টাকা। সুতরাং উৎপাদকেরও যে উদ্বৃত্ত ছিল এই পুরো এরিয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, তার থেকে কিন্তু সে কমে এখন পাচ্ছে এই এলাকায় চলে আসছে ভোক্তার উদ্বৃত্ত। এই এলাকাটুকু আসছে হচ্ছে সে দিচ্ছে ট্যাক্স, অর্থাৎ এই যে এই C190, 200 এবং এই পর্যন্ত সে দিচ্ছে হলো ট্যাক্স। এইটুক দিচ্ছে আমাদের উৎপাদক ট্যাক্স এবং এইটুক দিচ্ছে আমাদের ভোক্তা ট্যাক্স, এবং এইটুক হচ্ছে আমাদের এখন উৎপাদকের উদ্বৃত্ত আর এইটুক হচ্ছে আমাদের ভোক্তার উদ্বৃত্ত। তাহলে এই যে অংশটুকু, এইটুক কে পাচ্ছে? এইটুক না পাচ্ছে উৎপাদক, না পাচ্ছে ভোক্তা। অর্থাৎ এই উপরের অংশটুকু, উপরের ত্রিভুজটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের যে ভোক্তার উদ্বৃত্ত ছিল সেটার অংশ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন এটি ভোক্তার উদ্বৃত্তের অংশও নয় আবার ট্যাক্সের অংশও নয়। আবার এদিক থেকে যদি আমি বিবেচনা করি নিচের ত্রিভুজটাকে, তাহলে এটি আগে ছিল উৎপাদকের উদ্বৃত্তের অংশ, এখন এটি ট্যাক্সের অংশও নয় কিংবা উৎপাদকের উদ্বৃত্তের অংশও নয়, কারণ এখন উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে আমাদের এইটুক আর এইটুক হচ্ছে আমাদের ভোক্তার উদ্বৃত্ত। তাহলে এই যে এই এলাকাটুকু আমাদের রয়ে গেল, সেটাই হচ্ছে কিন্তু আমাদের ডেড ওয়েট লস। এই ABC দ্বারা যে আমরা ত্রিভুজ ক্ষেত্রটা নির্ধারণ করতে পারছি সেটি হচ্ছে ডেড ওয়েট লস হিসাবে বিবেচিত হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে যে এই যে উৎপাদন কমে গিয়েছে, 5 একক থেকে 4 একক হয়েছে, যার ফলে কিন্তু এই ডেড ওয়েট লসের অস্তিত্বটি দেখা দিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে আমাদের ডেড ওয়েট লসটি আছে সেটির মাধ্যমে আমরা করের অতিরিক্ত ভার পরিমাপ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার ক্লাস এখানেই আমি শেষ করছি। যে টপিকগুলো আমি পড়ালাম তোমরা নিজেরাও বাসায় এগুলো পড়বে এবং তোমরা যে সময়টা পেয়েছো সেই সময়টার সদ্ব্যবহার করার চেষ্টা করবে। কলেজে আসছো না ঠিকই, কিন্তু বাসায় থেকে নিরাপদে থাকবে, নিজে ভালো থাকবে, আশেপাশের সবাইকে ভালো রাখবে এবং সময়ের সদ্ব্যবহার করবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে। সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।